गुड इवनिंग एवरीवन। आज के आमरा राइडार्स टू दि सी नाटकटिर शेष अंशटी पढ़े नेब। आमरा आगेर क्लासे देखेछिलाम जे मरिया एक भिजन बा दृश्य देखेछिलो, सेटा खूबई सिगनिफिकेंट। देखो बाटले आमरा आगेर क्लासे देखलाम जे बाटले जे घटकीटाते चढ़े चलेछिलो बा मेयारटाते चढ़े चलेछिलो तार रंग छिलो रेड, द कलर अफ भाइटालिटी, स्ट्रेंथ, लाइफ, अर्थात लाल रंग हलो जीवन और प्राण शक्तिर प्रतीक। और बाटलेर पेछने जे टाट्टू घोड़ाटा चलेछिलो तार रंग छिलो ग्रे, द कलर अफ डेथ बा मृत्यु और प्राणहीनतार प्रतीक हलो धूसर रंग। माइकेल एक सुंदर पोशाक और नतून जूतो परे ওই টাট্টু ঘোড়াটার উপরে চড়ে যাচ্ছিল, হুইচ ইজ সিম্বলিক অফ হিজ পিসফুল স্টেট ইন দ্য আফটার লাইফ। এটা পরকালে তার শান্তিপূর্ণ অবস্থার প্রতীক। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, জীবিত বাটলেকে অনুসরণ করে চলেছে মৃত মাইকেল, যেন তাকে মৃত্যুর দিকেই সে নিয়ে চলেছে। ভীষণ একটা অশুভ সংকেত দিচ্ছে এই গোটা দৃশ্যটি, যেটা মরিয়া দেখে এসেছিল। তাই মরিয়া ভয়ে এবং আতঙ্কে কাঁদছিল। তো আজকের ক্লাস আমরা শুরু করব। লেটস গেট স্টার্টেড। নোরা, দে আর ক্যারিং এ থিং অ্যামং দেম অ্যান্ড দেয়ার ইজ ওয়াটার ড্রিপিং আউট অফ ইট অ্যান্ড লিভিং আ ট্রাক বাই দ্য বিগ স্টোনস। নোরা বলে যে নোরা একটা দৃশ্য দেখতে পাচ্ছে এবং সে দেখতে পাচ্ছে ঘরে বসে যে তারা মানে কয়েকজন পুরুষ তারা এমন একটা জিনিস নিয়ে আসছে অ্যামং দেম অ্যান্ড দেয়ার ইজ ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, এবং সেখান থেকে জলটা ঝরে ঝরে পড়ছে, ড্রিপিং আউট অফ ইট, অ্যান্ড লিভিং আ ট্রাক বাই দ্য বিগ স্টোনস, এবং বড় বড় পাথরের ওপরে একটা জলের দাগ পড়ছে, একটা ট্রাক পড়ছে। ক্যাথলিন ইন আ হুইসপার টু দ্য ওমেন হু হ্যাভ কাম ইন। ক্যাথলিন তখন ফিসফিস করে, যে সমস্ত স্ত্রীলোকেরা তখন অলরেডি ঘরের ভিতরে ঢুকে গেছে তাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করছে, ইজ ইট বাটলে? ইট ইজ। এটা কে? এটা কি বাটলেকে আনা হয়েছে? ওয়ান অফ দ্য উইমেন, একজন স্ত্রীলোক বলল, ইট ইজ শিওরলি, গড রেস্ট হিজ সোল। এটা নিশ্চিতভাবেই বাটলের, ঈশ্বর তাকে শান্তি দিন। দ্য টু ইয়াঙ্গার ওমেন কাম ইন, পুল আউট দ্য টেবিল, দেন মেন ক্যারি ইন দ্য বডি অফ বাটলে লেড অন এ প্লাঙ্ক উইথ আ বিট অফ এ সেল ওভার ইট অ্যান্ড লে ইট অন দ্য টেবিল। তখন দুটি অল্প বয়সী তরুণী মেয়ে তারা ভেতরে ঢুকলো, ঘরের ভেতরে ঢুকলো এবং তারা টেবিলটাকে টানলো। আর কয়েকজন পুরুষ এসে ওই বডিটাকে, বাটলের বডিটাকে, দেহটিকে নিয়ে আসছে দেখা গেল, এবং সেটা পাটাতনের ওপরে শায়িত অবস্থাতে আছে। উইথ এ বিট অফ এ সেল ওভার ইট, এবং তার উপরে এক টুকরো পাল, নৌকোর পাল সেই বডির ওপরে রাখা আছে। অ্যান্ড লে ইট অন দ্য টেবিল, এবং তারপর তারা সেই পুরুষেরা বাটলের মৃতদেহটিকে টেবিলের ওপরে এনে রেখে দিল। ক্যাথলিন টু দ্য ওমেন অ্যাজ দে আর ডুইং সো। স্ত্রীলোকেরা যখন এই ধরনের কাজ করছে তখন ক্যাথলিন জিজ্ঞেস করল ওই স্ত্রীলোকদের উদ্দেশ্য করে, হোয়াট ওয়াজ হি ড্রাউন্ড? ও কিভাবে মারা গেল, অর্থাৎ বাটলে কিভাবে ডুবে গেল? ওয়ান অফ দ্য উইমেন, একজন স্ত্রীলোক বলল, দ্য গ্রে পনি নকড হিম ইনটু দ্য সি। ধূসর রঙের টাট্টু ঘোড়াটা তাকে ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দিয়েছিল। অ্যান্ড হি ওয়াজ ওয়াশড আউট, এবং সে ভেসে উঠেছিল। হি ওয়াজ ওয়াশড আউট হোয়ার দেয়ার ইজ এ গ্রেট সার্ফ অন দ্য হোয়াইট রক্স, যখন সেই বিরাট ঢেউটা সাদা পাথরের ওপরে আছড়ে পড়েছিল। এই যে গ্রে পনি, ধূসর রঙের টাট্টু ঘোড়াটা তাকে ছিটকে দিয়েছিল, এই কথাটা বলা মাত্রই একজন স্ত্রীলোক যখন বলল, তখন একটা অজানা আশঙ্কায় আমাদের একটা গা শিউরে ওঠে।
শিহরণ জাগানো সেই কথাটা, যেটা যে দৃশ্য, সেই মরিয়ার সেই দৃশ্যটি আমাদের আবার মনে পড়ে যায়, যে ভয়ঙ্কর দৃশ্যটি সে দেখে এসে নোরা এবং ক্যাথলিনকে বলেছে। সেই গ্রে পনির ধাক্কাতে সে ছিটকে গিয়েছিল এবং সে সাদা পাথরের ওপরে যে ঢেউটা আছড়ে পড়েছিল সেখানে সে ভেসে উঠেছিল। Moria has gone over and knelt down at the head of the table. In the meantime, Moria সেখানে চলে গেল এবং হাঁটু গেড়ে বসলো অ্যাট দ্য হেড অফ দ্য টেবিল, টেবিলটার মাথার দিকটাতে। দ্য ওমেন আর নিলিং সফটলি, স্ত্রীলোকেরা হাঁটু গেড়ে, ওমেন আর কিনিং সফটলি, স্ত্রীলোকেরা বিলাপ করছিল মৃদুভাবে। কিনিং মানে বিলাপ করা, আগেই জেনেছি। অ্যান্ড সোয়িং দেমসেলভস উইথ এ স্লো মুভমেন্ট, এবং তারা দুলছিল, বিলাপ করছে আর দুলছে একটা ধীর গতিতে, স্লো মুভমেন্টে। ক্যাথলিন অ্যান্ড নোরা নীল অ্যাট দ্য আদার এন্ড অফ দ্য টেবিল, আর টেবিলটার অপর প্রান্তে ক্যাথলিন এবং নোরা বসে রইল। দ্য মেন নীল নিয়ার দ্য ডোর, এবং পুরুষ মানুষেরা তারা সেই দরজার কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সেই একই চিত্র, একই ছবি পুনরাবৃত্তি হয়ে চলেছে। একের পর এক মৃত্যু যেন মরিয়ার জীবনকে অতিষ্ঠ করে দিচ্ছে, দুর্বিষহ করে দিচ্ছে, তাদের ফ্যামিলিতে ঘটছে অ্যাক্সিডেন্টের ঘটনা। এবং আবার একটি ঘটনা ঘটল, সেটা হচ্ছে বাটলে মারা গেছে। মরিয়া রেজিং হার হেড অ্যান্ড স্পিকিং অ্যাজ ইফ সি ডিড নট সি দ্য পিপল অ্যারাউন্ড হার, মরিয়া তার মাথা তুলে বলা শুরু করলো, এমনভাবে বলছে যেন সে দেখেনি যে তার চারপাশে কারা কারা বসে আছে, বিভিন্ন মানুষজন বসে আছে তাকে ঘিরে। এসবের প্রতি উদাসীন থেকে সে এক মনে বলে চলল। দে আর অল নাও দিস স্পিচ, মরিয়ার স্পিচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট। মরিয়ার এই স্পিচটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই তাৎপর্যপূর্ণ, প্রত্যেকটা লাইন খুব ইম্পর্ট্যান্ট। দে আর অল গন নাও, তারা সবাই চলে গেছে। এখানে তারা মানে তার সমস্ত ছেলেদের কথা বলছে, তার শ্বশুরমশাইয়ের কথা বলছে, ফাদার ইন ল এবং তার স্বামীর কথা বলছে। দে আর অল গন নাও অ্যান্ড দেয়ার ইজন্ট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি, এবং সমুদ্র আর আমার কিছুই করতে পারবে না। আই উইল হ্যাভ নো কল নাও টু বি আপ ক্রাইং অ্যান্ড প্রেয়িং when the wind breaks from the south. আমার আর কান্নাকাটি করা এবং প্রার্থনা করার কোনো দরকার পড়ল না যখন বাতাস গর্জন করবে দক্ষিণ দিক থেকে। অর্থাৎ আমার আর কোনো বিলাপ করার কোনো প্রয়োজন হবে না, যেহেতু তারা সবাই চলে গেছে। অ্যান্ড ইউ ক্যান হিয়ার দ্য শার্প ইজ ইন দ্য ইস্ট, তোমরা শুনতে পাবে সেই ঢেউয়ের প্রবল গর্জন পূর্ব দিক থেকে। অ্যান্ড দ্য শার্প ইজ ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিক থেকে আবার ঢেউয়ের গর্জন। মেকিং এ গ্রেট স্টার উইথ দ্য টু নয়েজেস, এবং এই দুই দিক থেকে ঢেউ এসে একটা প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করবে, প্রচণ্ড গর্জন সৃষ্টি করবে। অ্যান্ড দে হিটিং ওয়ান অন দ্য আদার, এবং তারা একে অপরের সঙ্গে ধাক্কা খাবে বা সংঘর্ষ হবে তাদের মধ্যে। I will have no call now to be going down and getting holy water in the dark nights after Samhain. আমাকে আর কেউ ডাকবে না, আমার আর যাবার প্রয়োজন হবে না, আমার আর কোনো দরকার পড়বে না। নাও টু বি গোয়িং ডাউন, নিচে যাবার, অ্যান্ড গেটিং হোলি ওয়াটার, এবং সেই পবিত্র জল আনার জন্যে, ইন দ্য ডার্ক নাইটস, অন্ধকার রাত্রে, আফটার সোয়েনের পরে। নাও SAMHAIN, সোয়েন, উচ্চারণটা প্রোনাউন্সিয়েশনটা হবে সোয়েন, সামহেন নয়,
দিস শুড বি প্রোনাউন্সিয়েটেড অ্যাজ সোইন। এই যে সোইন উচ্চারণটা হবে, এই যে SAMHAIN এর উচ্চারণটা হবে সোইন। এটার বিষয়ে তোমাদের টেক্সট বইতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে দ্য ফার্স্ট ডে অফ নভেম্বর, দ্য ডে অফ, এখানে কি বলা হচ্ছে, দ্য ফার্স্ট ডে অফ নভেম্বর, দ্য ডে অফ সোলস। আসলে এটা একটা প্রাচীন কেল্টিক উৎসব, যেটা হারভেস্ট সিজন মানে ফসল ফলানোর ঋতু শেষ এবং উইন্টার অথবা ডার্ক হাফ বছরের অন্ধকারাচ্ছন্ন সময়ের শুরুর নির্দেশ করছে। আয়ারল্যান্ডে এটা বিশ্বাস করা হয় যে এই সময়, এই সোইনের সময় জীবিত ও মৃতের জগতের মধ্যে যে একটা সীমারেখা সেটা ক্ষীণ হয়ে যায়। তাই মৃত যে আত্মারা তারা অনায়াসে জীবিতদের জগতে প্রবেশ করে এবং তাদের ক্ষতি করতে পারে। আর তাই এই ডার্ক নেগেটিভ শক্তির থেকে প্রোটেকশনের জন্যে হোলি ওয়াটার বা পবিত্র জল আনার নিয়ম ছিল। এই পবিত্র জল কোনো স্থানীয় চার্চের যাজক বা কোনো পবিত্র কূপ থেকে নেওয়া হতো, যাতে বাড়ির পুরুষেরা যারা রাতের অন্ধকারে সমুদ্রে যাত্রা করে তারা যেন সুরক্ষিত থাকে। এখানে মরিয়া বলছে যে সোইনের পর, এই যে সোইনের পর অন্ধকার রাতগুলোতে বাড়ি ছেড়ে নেমে গিয়ে আর আমার পবিত্র জল নিয়ে আসার কোনো প্রয়োজন রইল না। কারণ যাদের জন্য জল আনার দরকার ছিল তারাই তো আর কেউ বেঁচে রইল না। তাই সে বলছে যে আমার আর নিচে যে পবিত্র জল আনার কোনো দরকার রইল না। অ্যান্ড আই ওয়ন্ট কেয়ার হোয়াট ওয়ে দ্য সি ইজ। আমি আর ভাবব না, আমি আর দুশ্চিন্তা করব না যে সমুদ্রের অবস্থা এখন কেমন। হোয়াট ওয়ে দ্য সি ইজ হোয়েন দ্য আদার ওমেন উইল বি কিনিং, যখন অন্য স্ত্রীলোকেরা, অন্য রমণীরা তারা বিলাপ করতে থাকবে। টু নোরা, গিভ মি দ্য হলি ওয়াটার নোরা, নোরা আমাকে ওই পবিত্র জলটা দাও। দের ইজ আ স্মল সাপ স্টিল অন দ্য ড্রেসার। ওই যে এখনও কিছুটা পরিমাণ, সাপ মানে কোয়ান্টিটি, এখনও অল্প একটু কোয়ান্টিটি ওয়াটার স্টিল অন দ্য ড্রেসার, ওই ড্রেসারটার ওপরে আছে। নোরা গিভস ইট টু হার, নোরা তখন তার মাকে ওই পবিত্র জল যেটা ড্রেসারের ওপরে রাখা ছিল, ড্রেসার মানে কিচেনে তাকওয়ালা এক ধরনের আলমারি, বাসনপত্র রাখার জন্যে বা খাবার দাবার রাখার জন্যে ড্রেসার তাকে বলা হয়। সেই ড্রেসারে একটা কিছুটা কোয়ান্টিটি পবিত্র জল বা হোলি ওয়াটার ছিল, সেই হোলি ওয়াটারটাকে দেওয়ার জন্য নোরাকে আদেশ করল মরিয়া ড্রপস মাইকেলস ক্লোদেস অ্যাক্রস বাটলেস ফিট। মরিয়া তখন মাইকেলের যে পোশাকগুলো, যেগুলো ইয়াং প্রিস্টের কাছ থেকে নোরা নিয়ে এসেছে, সেই পোশাকগুলো রেখে দিল অ্যাক্রস বাটলেস ফিট, বাটলের পায়ের ওপরে, বাটলের মৃতদেহের ওপরে, পায়ের ওপরে। অ্যান্ড স্প্রিঙ্কলস দ্য হোলি ওয়াটার ওভার হিম, এবং তার ওপরে, তার বডির ওপরে সেই পবিত্র জল যেটা রাখা ছিল সেটা ছিটিয়ে দিল। স্প্রিঙ্কলস। ইট ইজন্ট দ্যাট আই হ্যাভেন্ট প্রেড ফর ইউ বাটলে, এমনটা নয় বাটলে যে আমি তোমার জন্যে প্রার্থনা করিনি। টু দ্য অলমাইটি গড, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। ইট ইজন্ট দ্যাট আই হ্যাভেন্ট সেড প্রেয়ার্স ইন দ্য ডার্ক নাইট টিল ইউ উড নট নো হোয়াট আই উড বি সেইং, এমন নয় যে আমি সেই অন্ধকার রাতগুলোতে তোমার জন্যে আমি প্রার্থনা করিনি যতক্ষণ না তুমি জানতে পেরেছিলে যে আমি কি প্রার্থনা করেছি বা কি বলেছি। বাট ইটস আ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও, কিন্তু এখন আমি দীর্ঘ বিশ্রামে আমি চলে যাব, আমি এখন দীর্ঘ বিশ্রাম নেব। অ্যান্ড ইটস টাইম শিওরলি, এখন মানে
উপযুক্ত সময় হয়ে গেছে। ইটস এ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও, এখন আমার বিশ্রাম নেওয়ার সময়। অর্থাৎ মরিয়া বলতে যাচ্ছে যে তার আর বিলাপ করার কোনো প্রয়োজন নেই, কান্নাকাটির করার কোনো প্রয়োজন নেই, কারণ তার প্রত্যেকটি পুরুষ সদস্য বাড়ির তারা সকলেই মারা গেছে, সমুদ্র কেড়ে নিয়েছে। অ্যান্ড গ্রেট স্লিপিং ইন দ্য লং নাইটস আফটার সোয়েন, এবং আমি এরপর সেই দীর্ঘ রাতগুলোতে, সইনের পর যে দীর্ঘ রাত, সেই দীর্ঘ রাতগুলিতে আমি গভীর নিদ্রায় নিদ্রিত থাকব। ইফ ইটস অনলি আ বিট অফ ওয়েট ফ্লাওয়ার উই ডু হ্যাভ টু ইট অ্যান্ড মেবি এ ফিশ দ্যাট উড বি স্টিঙ্কিং, এমনও হতে পারে হয়তো আমাদের ওই বাসি রুটি, কিছুটা বাসি রুটি আমাদেরকে খেয়ে থাকতে হতে পারে, অর্থাৎ উপার্জনকারী কেউ যেহেতু নেই, বা এমনও হতে পারে আমাদের হয়তো সেই মাছ খেতে হতে পারে, সেই মাছটা নষ্ট বা যেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে এরকম মাছ আমাদেরকে খেতে হচ্ছে, তবুও তাতেই আমরা স্যাটিসফাইড থাকব বা তাতেই আমরা সন্তুষ্ট থাকব। অর্থাৎ মরিয়া এখানে বলতে যাচ্ছে যে তার আর কোনো বিলাপ করার বা অ্যাংজাইটি বা কেয়ারস অ্যান্ড ওয়ারিজ এইসব থেকে সে মুক্ত হয়ে গেল, এখন আর তার কোনো কিছুই প্রয়োজন হবে না। সি নিলস ডাউন এগেন ক্রসিং হারসেলফ অ্যান্ড সেইং প্রেয়ার্স আন্ডার হার ব্রেথ, তারপর সে আবার হাঁটু গেড়ে বসল, খ্রিস্টীয় রীতি অনুযায়ী সে বুকে ক্রস আঁকলো এবং প্রার্থনা করল আন্ডার হার ব্রেথ, চুপচাপ ফিসফিস করে। ক্যাথলিন টু অ্যান ওল্ড ম্যান, মেবি yourself and Iman would make a coffin when the sun rises. ক্যাথলিন তখন একটি বয়স্ক মানুষকে উদ্দেশ্য করে বলল, তুমি এবং ইমন তোমরা দুজনে হয়তো একটা কফিন তৈরি করে দিতে পারবে যখন সূর্যোদয় হবে। উই হ্যাভ ফাইন হোয়াইট বোর্ডস হারসেলফ বট, আমাদের সুন্দর সাদা রঙের বোর্ড আছে যেটা মা কিনে এনেছিল। গড হেল্পার, ভগবান ঈশ্বর তাকে সাহায্য করুন। থিঙ্কিং মাইকেল উড বি ফাউন্ড, উনি ভেবেছিলেন যে মাইকেলকে হয়তো খুঁজে পাওয়া যেতে পারে, মাইকেলের বডি হয়তো পাওয়া যেতে পারে। অ্যান্ড আই হ্যাভ এ নিউ কেক ইউ ক্যান ইট হোয়াইল ইউ উইল বি ওয়ার্কিং, এবং আমার কাছে কিছু কেক আছে, নতুন কেক আছে, তোমরা খেতে পারো যখন তোমরা কাজ করবে। এখানে দেখো এই যে কেকটার কথা বলছে ক্যাথলিন, কীরকম অদৃষ্টের পরিহাস। এই যে কেকটা, এটা বাটলের জন্যে তৈরি হয়েছিল এবং বাটলে খাবার জন্যে তৈরি হয়েছিল, এবং বাটলেকে দেওয়ার জন্যেই, হ্যান্ডওভার করার জন্যে মরিয়া গিয়েছিল বাটলের কাছে। কিন্তু এই কেকটা এখন কে খাচ্ছে না, বাটলের কফিন যারা তৈরি করবে সেই ইমন এবং আরেকজন, ইয়োরসেলফ, এখানে আরেকজন কোনো একজন ব্যক্তিকে বলছে, ওল্ড ম্যান, তারা ওই বাটলের জন্য তৈরি কেকটি খাবে। তাহলে গোটা ব্যাপারটাই একটা আয়রনি অফ ফেট বা অদৃষ্টের পরিহাস বলা যেতে পারে। দ্য ওল্ড ম্যান লুকিং অ্যাট দ্য বোর্ডস, ওল্ড ম্যান সেই বয়স্ক মানুষটি এবারে ওই বোর্ডগুলির দিকে তাকিয়ে বলছে, লুকিং অ্যাট দ্য বোর্ডস, আর দেয়ার নেলস উইথ দেম, ওগুলোতে ওই বোর্ডের ওপরে পেরেক লাগানো আছে তো, পেরেক। ক্যাথলিন দে আর নট কলাম, উই ডিডন্ট থিঙ্ক অফ দ্য নেলস, না ওতে পেরেক লাগানো নেই, কলাম, তার মানে ওই জানা গেল যে ওই ওল্ড ম্যানটির নাম হচ্ছে কলাম। ক্যাথলিন বলছে যে ওখানে পেরেক লাগানো নেই, উই ডিডন্ট থিঙ্ক অফ দ্য নেলস, কারণ আমরা পেরেকের কথা ভাবিনি। অ্যানাদার ম্যান, ইটস আ গ্রেট ওয়ান্ডার সি উডন্ট থিঙ্ক অফ দ্য নেলস অ্যান্ড অল দ্য কফিনস সি হ্যাজ সিন মেড অলরেডি, এটা তো খুব আশ্চর্যের ব্যাপার
যে সে পেরেকের কথা ভাবেনি। এখানে সে বলতে সি মিনস মরিয়ার কথা বলা হচ্ছে। মরিয়া এত কফিন দেখেছে, এত কফিন তৈরির সময় তার সাক্ষী থেকেছে, অথচ সে পেরেকের কথা ভাবেনি। এটা খুব আশ্চর্যের ব্যাপার। অ্যান্ড অল দ্য কফিনস সি হ্যাজ সিন মেড অলরেডি ক্যাথলিন, ইটস গেটিং ওল্ড সিজ অ্যান্ড ব্রোকেন। তার তো বয়স হয়েছে এবং সে ভগ্ন হৃদয়, মানে তার হৃদয় ভেঙে গেছে, মন ভেঙে গেছে। কাজেই তার পক্ষে এইসব খুঁটিনাটি ব্যাপার ক্যাথলিন বলছে মনে রাখা সম্ভব নয়। মরিয়া স্ট্যান্ডস আপ এগেইন very slowly and spreads out the pieces of Michael's clothes beside the body. তখন মরিয়া আবার উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে ওই মাইকেলের যে পোশাকগুলো, সেই পোশাকগুলো মিলে দিল, স্প্রেড করে দিল, মিলে দিল ওই বডির পাশে, বিসাইড দ্য বডি, স্প্রিঙ্কলিং দেম উইথ দ্য লাস্ট অফ দ্য হোলি ওয়াটার। এবং ওই পবিত্র জলের শেষ বিন্দুটা ছিটিয়ে দিল, শেষ বিন্দু অবধি ছিটিয়ে দিল ওই পোশাকগুলোর ওপরে নোরা। ইন আ হুইসপার টু ক্যাথলিন, নোরা তখন ফিস ফিস করে ইন এ লো ভয়েস, নিচু স্বরে ক্যাথলিনকে বলছে, সি ইজ কোয়াইট নাও অ্যান্ড ইজি। মা এখন বেশ শান্ত হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে এবং সাবলীল হয়ে গেছে। বাট দ্য ডে মাইকেল ওয়াজ ড্রাউন্ড, কিন্তু যেদিন মাইকেল মারা যায় বা মাইকেল ডুবে গিয়েছিল, ইউ কুড হিয়ার হার ক্রাইং আউট ফ্রম দিস টু দ্য স্প্রিং ওয়েল। তোমার নিশ্চয়ই মনে আছে, তুমি শুনেছিলে যে মা কিভাবে কেঁদেছিল মাইকেলের মৃত্যুর সময়, এবং তার সেই কান্না একেবারে এই ঘর থেকে সেই ঝর্ণা কূপ পর্যন্ত, স্প্রিং ওয়েল পর্যন্ত শোনা যাচ্ছিল। It's fonder she was of Michael, and would anyone have thought of that? তাহলে মা কি মাইকেলকেই বেশি ভালোবাসতো? এ কথা কি কেউ কখনো ভেবেছে? নোরা বলতে যাচ্ছে যে বাটলে মারা গেছে, অথচ মা কত, ওর মায়ের কথা বলছে, মরিয়ার কথা বলছে। মরিয়া একেবারে সাবলীল, স্বাভাবিক, তার মধ্যে খুব একটা রিয়াকশান দেখা যাচ্ছে না। অথচ যেদিন মাইকেল মারা গিয়েছিল সেদিনকে প্রচণ্ড কান্নাকাটি করেছিল মরিয়া, এবং তার কান্না সেই ঝর্ণা কূপ পর্যন্ত শোনা গিয়েছিল, স্প্রিং ওয়েল পর্যন্ত শোনা গিয়েছিল। ক্যাথলিন একটু, আমি আগেই বলেছি যে ক্যাথলিন একটু ম্যাচিওর দেন নোরা। তো ক্যাথলিন এটা শুনে কি বলল, নোরার এই কথাটা শুনে সে বলছে স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, স্পষ্ট করে এবং ধীরে ধীরে বলছে, An old woman will be soon tired with anything she will do. এই রকম একজন বৃদ্ধা বা বয়স্কা মানুষ, সে যাই করুক না কেন তাতেই সে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে, এটাই স্বাভাবিক। With anything she will do, and isn't it 9 days? Is after crying and keening and making great sorrow in the house? এবং সে যে কাঁদছে, আজ 9 দিন ধরে কি সে কাঁদেনি? সারাটা বাড়িতে সে একটা শোকের পরিবেশ তৈরি করে রাখেনি? কাজেই এটা খুবই স্বাভাবিক যে ছোটোখাটো ব্যাপারে সে ভুলে যাওয়া, এবং অ্যাট দ্য সেম টাইম যে প্রত্যেকটা ব্যাপারেই যে সে সমান রিয়াকশান দেখাবে, এটার কোনো মানে নেই। কারণ তার অত্যধিক বয়স হয়ে গেছে এবং সে এরকম ঘটনা দেখতে দেখতে খুবই ক্লান্ত হয়ে পড়েছে। মরিয়া পুটস অ্যান এমটি কাপ মাউথ ডাউনওয়ার্ডস অন দ্য টেবল। মরিয়া তখন ওই খালি কাপটা, যাতে ওই হোলি ওয়াটার রাখা ছিল, সেটা টেবিলের ওপরে, সেটা নিঃশেষিত করে সেটা টেবিলের ওপর রেখে দিল। অ্যান্ড লেজ হার হ্যান্ডস টুগেদার অন বাটলেস ফিট। তারপর তার দুহাত বাটলের মৃতদেহের বাটলের পায়ের কাছে মানে রাখলো, স্থাপন করলো। দে আর অল টুগেদার দিস টাইম। তারা সবাই একসঙ্গে এসেছে এতদিন পর। দে আর অল টুগেদার দিস টাইম
অর্থাৎ দে মিনস এখানে তার সমস্ত বাড়ির পুরুষ সদস্যদের কথা বলা হচ্ছে। তারা সবাই এসে গেছে একসঙ্গে। অ্যান্ড দ্য এন্ড ইজ কাম, এবং সব শেষে পরিসমাপ্তি এসেছে, এন্ড। মে দ্য অলমাইটি গড হ্যাভ মার্সি অন বার্টলেস সোল অ্যান্ড অন মাইকেল সোল and on the souls of Shymas and Patch and Stephen and Sean, bending her hand, and may he have mercy on my soul, Nora, and on the soul of everyone left living in the world. এবার মরিয়া বলছে যে তার সমস্ত পুরুষ সদস্যদের কথা বলছে এবং অ্যাট দ্য সেম টাইম নোরার কথাও বলেছে। সে বলছে যে মাইকেলের আত্মা, বার্টলের আত্মার ওপর, তারপরে স্টিফেন, শন, সিয়ামাস, প্যাচ, নোরা এবং পৃথিবীতে যারাই জীবিত আছে প্রত্যেকের উপরে, প্রত্যেকের আত্মাকে শান্তি দিক, করুণা করুক। সর্বশক্তিমান ঈশ্বর যেন করুণা করে, করুণা প্রদর্শন করে, এই কথা সে, এই প্রেয়ারটা সে লাস্টে করলো। সি পজেস, মরিয়া থেমে যায়। অ্যান্ড দ্য কিন রাইজেস এ লিটিল মোর লাউডলি ফ্রম দ্য ওমেন, এবং উপস্থিত স্ত্রীলোকেরা তাদের যে বিলাপের সুর সেটা আরও অডিবিল হলো, আরও জোরালো আকার ধারণ করলো। এ লিটিল মোর লাউডলি ফ্রম দ্য ওমেন অ্যান্ড দেন সিংস অ্যাওয়ে, এবং আস্তে আস্তে সেটা আবার স্থিতিয়ে গেল বা মিলিয়ে গেল বিলাপটা। মরিয়া কন্টিনিউইং, মরিয়া বলেই চলল, মাইকেল হ্যাজ আ ক্লিন বেরিয়াল ইন দ্য ফার নর্থ। মাইকেল সেই সুদূর উত্তরে পরিচ্ছন্ন একটি সমাধি লাভ করেছে খ্রিস্টীয় রীতিনীতি অনুযায়ী। বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি গড, সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায়। বার্টলে উইল হ্যাভ এ ফাইন কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস, আর বার্টলেরও একটি সুন্দর কফিন তৈরি হবে বার্টলের জন্য ওই সাদা বোর্ডগুলো দিয়ে। অ্যান্ড এ ডিপ গ্রেভ সিওরলি, এবং এটি গভীর কবর তার জন্যে খনন করা হবে অবশ্যই। হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দ্যান দ্যাট, এর থেকে আমরা আর কি বেশি চাইতে পারি? অর্থাৎ এর থেকে এর বেশি আমাদের আর কিছুই চাওয়ার নেই। নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। কোনো মানুষই চিরকাল বেঁচে থাকতে পারে না, এবং আমরা অবশ্যই সন্তুষ্ট বা তৃপ্ত থাকব। এই বলে শি নিলস ডাউন এগেন, সে আবার হাঁটু গেড়ে বসল। অ্যান্ড দ্য কার্টেন ফলস স্লোলি, এবং মঞ্চের ওপরে পর্দা নামলো বা জবনিকা নামলো। তো এখন মরিয়ার যে এই যে লাস্ট যে মনোলগটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এর প্রত্যেকটা লাইন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট বা তাৎপর্যপূর্ণ। তার এই যে শেষ কথাগুলো এক মায়ের হৃদয়ের সব হারানোর যন্ত্রণা পেরিয়ে এক গভীর শান্তির প্রতিচ্ছবি যেন দেখতে পাওয়া যাচ্ছে। একটা দীর্ঘ বেদনাময় যাত্রার যে প্রশান্তিময় অবসান বলা যেতে পারে। অ্যাকচুয়ালি সমুদ্র তার স্বামী, তার পুত্র, তার পরিবারের সবকটি যে পুরুষ সদস্য যারা, সকলকেই কেড়ে নিয়েছে। সমুদ্রের আর কিছুই দেওয়ার মানে কেড়ে নেওয়ার নেই, সমুদ্রের আর কিচ্ছু নেওয়ার নেই। তাই মরিয়া ও তার কিছুই আর হারাবার নেই, মরিয়ারও কিছু হারাবার নেই। কাজেই আমাদের বুঝতে হবে যে প্রকৃতির এই যে অমোঘ সত্য, মৃত্যুর এই যে অনিবার্যতা, তাকে যে জীবন শেষে মৃত্যুটাই হচ্ছে অনিবার্য সত্য, আর তাই সে আর এই সত্যটাকে প্রতিরোধ করে না।
মানে মরিয়া এই যে ইনএভিটেবল যে ব্যাপারটা, মানে মৃত্যুই যে সে চূড়ান্ত বাস্তব বা ফাইনাল রিয়েলিটি, এটা সে অ্যাকসেপ্ট করলো শেষ পর্যন্ত। এটাকে সে আর প্রতিরোধ করলো না, বরং শান্তভাবে সে এই বাস্তবটাকে গ্রহণ করলো। তাই চোখে জল থাকলেও তার মনে আজ এক অপূর্ব অদ্ভুত একটা শান্তি, যেন একটা বিক্ষুব্ধ ক্লান্ত হৃদয়ের দীর্ঘ আরামের শুরু। রাইডার্স টু দি সি নাটকের আলোচনা আমরা আজকে এখানেই শেষ করলাম। আশা করছি তোমরা গোটা ব্যাপারটা বেশ কয়েকটা ভিডিও লেগেছে এই নাটকটি শেষ করতে। তোমরা প্রত্যেকটা ভিডিও সময় করে দেখে নেবে। আশা করি তোমরা গোটা নাটকটা ভালো করে পড়েছো, বুঝতে পারছো বা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। স্টাডি ওয়েল, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।